বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হচ্ছে গত পর্বে আমরা এই নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সাল সংশোধনী 2020 আমরা 18 পর্যন্ত পড়েছি। এখানে 18 পর্যন্ত যে আমরা মোটামুটি একটু দেখি আমরা কি কি পড়েছি, আমরা শুধু হেডলাইন গুলো নিব। আমরা এই নারী শিশু নির্যাতন দমন আইন একে পড়েছি সংক্ষিপ্ত শিরোনাম, দুইয়ে পড়েছি সংজ্ঞা, তিনে পড়েছি আইনের প্রাধান্য। এই আইনের প্রাধান্যটা আমি বারবার বলি, মোটামুটি এই ধারায় এই কথাটাই থাকে। চার ধারায় পড়েছি দহনকারী ইত্যাদি দ্বারা পদার্থ দ্বারা সংঘটিত অপরাধের শাস্তি। সাথে পড়েছি নারী ও শিশু অপহরণের শাস্তি। আট হচ্ছে মুক্তিপণে আদায়ের শাস্তি। নয় হচ্ছে দর্শন, দর্শনজনিত কারণে মৃত্যু ইত্যাদি শাস্তি। এখানে অনেকগুলো অপশন রয়েছে। নয়ের ক আত্মহত্যা, নারীর আত্মহত্যা প্ররোচনায় ইত্যাদি শাস্তি। 10 হচ্ছে শ্লীলতাহানি বা যৌনপীড়ন ইত্যাদি শাস্তি। 11 হচ্ছে যৌতুকের জন্য মৃত্যু ঘটানো বা আঘাত ইত্যাদি শাস্তি। 12 হচ্ছে ভিক্ষা বৃত্তি ইত্যাদি উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করা শাস্তি। 13 হচ্ছে দর্শনের ফলশ্রুতিতে জন্মলাভকে শিশুর সংক্রান্ত বিধান। এখানে অনেকগুলো অপশন রয়েছে। 14। স্যার, একটা অপশন ছিল যে 13-তে স্যার, বলো। যে রোমান সংখ্যাতে লেখা লাগবে না ওই যে স্যার ওই 13-এর 1 তারপর ক খ তারপর রোমান সংখ্যা আছে, তো ওটা কি রোমান সংখ্যা ব্যবহার করা লাগবে না স্যার? শোনো না, এখানে বইয়ে যেভাবে আছে আইন হচ্ছে, তুমি তোমার পরিবর্তন করার সুযোগ নাই। তুমি এখন এই যে শর্ট আইফেন বা ক যদি মনে না থাকে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যখন লিখবা 13-1 13 ক, এখন প্রশ্ন দেখে নির্ভর করবে। কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন আমরা এই যে তদন্ত গুলা পড়ি, দেখা গেছে প্রথম অংশ আসে, দ্বিতীয় অংশ আসে, অথবা পুরো তদন্ত চলে আসে, তখন কিন্তু তুমি সিকোয়েন্সে লিখতে হবে। ওখানে ক খ 1-2 এবার রোমান সংখ্যা ইউজ করার সুযোগ নেই। কারণ হচ্ছে দফা উপধারা গুলা যেভাবে আছে এভাবে লিখতে হবে। তুমি মনে থাকবে, এগুলা এগুলা মনে থাকে, সমস্যা নেই। যে এখানে 1-2 যদি থাকে, রোমান সংখ্যা লেখার সুযোগ নেই, কারণ হচ্ছে তোমার বিধানগুলো ওইভাবেই। কারণ যখন তোমার এগুলা জাজমেন্ট হবে, তখন ওরা তো রোমান দিয়ে করবে না, তখন দেখবে এটার ক বলা আছে, এক বলা আছে, রোমান বলা আছে। রোমান তো ওটা অন্য বিষয়। যদি যে সকল আইনে রোমানের কথা বলা আছে সংখ্যা, ওগুলো রোমান ইউজ করবে। ঠিক আছে, এই বিষয়ে আমরা একটু কথা বলবো পরে, ওই আমরা অন্যান্য সময় এগুলো আমাদের টপিক আছে, সমস্যা নেই। ভালো প্রশ্ন করছে, অসুবিধা নেই। তুমি লিখে রাখো, যে কোশ্চেন গুলো তোমার সমস্যা লিখে রাখো answer দিতে। 14 গেল। সংবাদ সংবাদ মাধ্যমে নির্যাতিতা নারী ও শিশুর পরিচয় প্রকাশের ব্যাপারে বাধা নিষেধ। 15 ভবিষ্যৎ সম্পত্তিতে অর্থদণ্ড আদায়। 16 অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি। 17 বলা রয়েছে যে মিথ্যা মামলা অভিযোগ দায়ের শাস্তি। 18 অপরাধ তদন্ত। 19 আজকে আমরা 19টা দেখবো, খুব ইম্পর্টেন্ট একটা ধারা। এখান থেকে 2-3টা অপশন রয়েছে। তুমি যদি সেলিম শোনো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তুমি মনে করো তুমি পরীক্ষা আসছে, এই ধারাটাই আমি তোমাকে একটু আরেকটু ক্লিয়ার করে দিই। যে পরীক্ষা আসলো যে নারী শিশুর ক্ষেত্রে জামিনের বিধান কি, বা অথবা ক নামক শিশু অথবা ক নামক অভিযুক্ত ব্যক্তি, সে যদি শারীরিকভাবে অসুস্থ হয়, এই ক্ষেত্রে তার বিধান কি, জামিন দেওয়া যাবে কিনা। যেমন গত 1819 সালে, সরি 20 সালে, তোমার একটা প্রশ্ন আসলো মাদক থেকে। প্রশ্ন আসলো কোন ব্যক্তি এত গ্রাম গাঁজা সহ তাকে ধৃত করলেন, এখন সে শারীরিকভাবে বিকলাঙ্গ, মানে শারীরিক বিকলাঙ্গের কারণে তাকে জামিন দেওয়া যায় কিনা। তাই সবাই কিন্তু 496 97 চলে গেছে, কিন্তু এটা ওখানে স্যার বলা রয়েছে মাদকে, মাদকের 47-3-এ। 47-এর বিধানে বলা হয় 47-3 মনে করো। তো পরীক্ষা হলে এখন তুমি তুমি যদি মনে করো তুমি প্রশ্নটা আসছে, তুমি জাস্ট লিখে তুমি যদি মাদকের আইনটা দিতে পারো 47 দিয়ে শেষ করে দাও, কোনো সমস্যা নেই, মার্ক দিয়ে দেবে। এখন তুমি যদি স্পেসিফিক ভাবে জানো 1 2 3 3 বলা রয়েছে, তো তুমি মনে করো মার্ক যে বেশি পাবা সেটাও বলা যাবে না। তো সঠিক ধারা হচ্ছে 47, 3টা দিলে পারফেক্ট, মনে করো সঠিক জায়গায় তুমি ডিলটা দিচ্ছ, মার্ক পাবো। তো এরকম মানে তুমি তোমার, যদি তুমি উপস্থাপন করে আসো, তুমি যদি ধারাটা সঠিক থাকে, প্রথম হচ্ছে মূল যে ধারাটা এটাকে ডেলিভার করো। এই ধারাটা ডেলিভার করতে পারলে তোমার মোটামুটি তুমি একটা ভালো জায়গায় চলে যাবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমরা 19 আসি। অপরাধ বিচারার্থ গ্রহণ ইত্যাদি। এখন অপরাধ বিচারার্থ গ্রহণ কে করে? আদালত করে। এখানে প্রথমে বলা রয়েছে 19 ধারায় যে এই আইনের অধীন, অর্থাৎ নারী শিশু নির্যাতন দমন আইনের যে সর্বশেষ সংশোধন 2020 সালের যে আইন রয়েছে, এই আইনের অধীন সকল যত অপরাধ রয়েছে, আমরা অপরাধগুলো তো
পাচ্ছি, প্রত্যেকটা ধারায় আমরা অপরাধ পাচ্ছি, কার্যাঙ্গ পাচ্ছি। তো এই প্রত্যেকটা ধারায় হচ্ছে বিচারার্থ গ্রহণ করবে। এবং আমরা 11 যে আমরা পড়েছি, যে আমরা যৌতুকের কথা বলা রয়েছে, এই যে ধারাটা রয়েছে এখানে উল্লেখিত অপরাধটি শুধু আপরযোগ্য হবে। সবগুলাই কগনিজেবল হিসেবে গ্রহণ করবে, বিচারের জন্য গ্রহণ করবে। তবে একটা কথা রয়েছে, 11 উল্লেখিত অপরাধ আপরযোগ্য হবে। পরীক্ষা আসতে পারে এই বিচারার্থ গ্রহণ নারী শিশু ক্ষেত্রে কোন ধারাটা, কোন নিচে দিতে পারে, 11 গটা মনে রাখবা, আন্ডারলাইন দিয়ে আপরযোগ্য হবে। তোমাদের পড়াশোনা, অর্থাৎ আমাদের এখন পড়াশোনার যে সিস্টেমটা হচ্ছে তোমার, মানে বিসিএস কি, তারা তো নৈবিত্তিক, যেমন মানে তারা তো রিডিং করে কোন জায়গা থেকে কোশ্চেন আসে, যখন প্রিলি পরীক্ষার জন্য অনেক এত আন্ডারলাইন করতে হয়, এত করতে হয়। তোমাদের একই অবস্থা, মানে এমসিকিউ তো ঝরাই দিচ্ছে প্রথমেই। তার জন্য এমসিকিউ কম্পিটিশন করতে হলে তোমাকে রিডিংটা ভালো করে করতে হবে, আর বই যারা রিডিং ভালো করবে তাদের রিটার্নের জন্য ভালো হবে। দুই, বলছে উপধারা 3-এর বিধান সাপেক্ষে, এই নিচে আমরা 3 পাবো, এই যে 47-এ 3 পড়ছো না, এই 19-এর 3ও একই অবস্থায়। এখানে উপধারা 3 বিধান সাপেক্ষে এ আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত জড়িত মূল, বলছে যে শাস্তিযোগ্য, সবগুলোই শাস্তিযোগ্য অপরাধ সংঘটন জড়িত মূল যিনি, যে ঘটনার সাথে জড়িত মূল এবং প্রত্যক্ষভাবে অভিযুক্ত, দুইটা কথা বলছে, অপরাধ সংগঠনের জড়িত এবং প্রত্যক্ষভাবে অভিযুক্ত। প্রত্যক্ষভাবে অভিযুক্ত মানে তোমার সাক্ষী প্রমাণে তোমার প্রত্যক্ষভাবে তোমার সেখানে অভিযোগটা করছে, অর্থাৎ আহ, জড়িত। কোনো ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া হবে না, ডাইরেক্ট বলে দিচ্ছে। জামিনে মুক্তি দিবে না যদি, দুইটা অপশন আছে। এই ক্ষেত্রে প্রথমত বলছে জামিন দেওয়া হবে না, প্রথম বলছে তাহাকে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারীর উপর পক্ষ শুনানির সুযোগ যদি না দেয়। দেখো, ফার্স্ট টাইমে যদি মুক্তি দেওয়ার আবেদনের উপর যিনি, অর্থাৎ হিয়ারিং হবে যে ডেটে, এই অভিযোগকারীর পক্ষে যদি শুনানির সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু জামিন দিবে না। যেমন নারী শিশুর ক্ষেত্রে একটু সেন্সিটিভ, যেমন বিষয়গুলা, যেমন ধর্ষণের মামলাগুলো শিশুর ক্ষেত্রে দেখা গেছে এগুলো 6 মাস, 7 মাস, 8 মাস পরে জামিন দেয়, রিপোর্টের বিষয় রয়েছে। তাই এই যে বিষয়গুলো জামিন সহজে দিতে চায় না। দুয়ে বলছে তাহার বিরুদ্ধে আনীত অভিযোগ তিনি দোষী সাব্যস্ত করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে মর্মে যদি ট্রাইব্যুনাল, অর্থাৎ আমরা এই আইনে সবসময় ট্রাইব্যুনাল শব্দটা ইউজ করি, যে তাহার বিরুদ্ধে আনীত যে অভিযোগ রয়েছে এই দোষী সাব্যস্ত হওয়ার জন্য, সে যে অপরাধ করছে সে গ্রাউন্ড রয়েছে, সাফিসিয়েন্ট গ্রাউন্ড রয়েছে এবং যুক্তিসঙ্গত কারণ রয়েছে, যার ফলে যদি ট্রাইব্যুনাল সন্তুষ্ট হন তাহলে কি করবে, এই দুইটা ক্ষেত্রে তারা দিবে না। তবে 3 নাম্বার বলবো, ওই যে উপরে পড়ছি 3-এর বিধান সাপেক্ষে, বিধানটা হচ্ছে এই 19-এর উপধারা 2-এর উল্লেখিত কোনো ব্যক্তি নারী শিশু হলে, শারীরিক অসুস্থ হলে, সেই ক্ষেত্রে উক্ত জামিন মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হবে না যদি আদালত বা ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে জামিনে মুক্তি দেবে। যে এক কথায়, আদালত যদি ট্রাইব্যুনাল বা আদালত যদি সন্তুষ্ট থাকে যে এই কারণে জামিন দেওয়া হলে তার কোনো সমস্যা হবে না বা ন্যায় বিচার বিঘ্নিত হবে না, তাহলে সেক্ষেত্রে দিতে পারে। যে নারী শিশু অসুস্থ বা শারীরিক অসুস্থ হলে সেক্ষেত্রে জামিন মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্নিত হবে না, এই কথাটা মনে রাখবো সবসময়। এটা খুব ইম্পর্টেন্ট না, 19-এর 3 রিটার্নের জন্য কিছু নাই এখানে, 3টা ইম্পর্টেন্ট। আর 4-এ দেখো, উল্লেখিত ব্যক্তি ব্যতীত যে 2-এ আমরা পড়েছি, যে শিশু হলে, শারীরিক অসুস্থ হলে, এই 2-এর ক্ষেত্রে, সরি, 2-এ এটা না, 4-এ বলছে তোমার ওই যে 2-এর যে অপশন রয়েছে, দুইটা অপশন রয়েছে, এই ব্যতীত এই এই দুইটা বাদ দিয়ে যদি অপরাধ সংগঠনের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তি জামিন মুক্তি দেওয়া ন্যায়সঙ্গত হবে, তাহলে আদালত, ওই বারবার বললাম যে ট্রাইব্যুনাল যদি মনে করে যে আজ সবকিছু ন্যায়সঙ্গত, তোমার হচ্ছে কি বলা হয়েছে, ন্যায় বিচার বিঘ্নিত হবে না, এই কারণে যদি আদালত যদি এই বিষয়টা লিপিবদ্ধ করে তাহলে ট্রাইব্যুনাল আইন মুক্তি দিতে পারবে। মোটামুটি এটা কয়েকবার রিডিং করবে এবং 3টে একটু মুখস্থ রাখবা। তাহলে অপরাধের বিচারার্থ গ্রহণের ক্ষেত্রে সবই বিচার গ্রহণ করবে এবং উল্লেখিত অপরাধ খেলে 11 গটা আবর্জনা হবে। আর দুইটা অপশন রয়েছে, সেটা জামিন দিবে না, পরে আবার একটা অপশন রয়েছে 3-এর ক্ষেত্রে জামিন দিবে। তবে আবার 4-এ যা বলছে যে ওই একই কথা, 3-এর মুক্তি দেওয়ার কারণে ন্যায়সঙ্গত হবে এবং সন্তুষ্ট হলে তৎকর্মে লিপিবদ্ধ সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে জামিন মুক্তি দেবে। তো এখানে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে 3-এ বলছে নারী শিশু বা শারীরিক অসুস্থ, আর 4-এ বলছে ওই যে দুইটা পয়েন্ট রয়েছে, এই দুইটা পয়েন্ট ব্যতীত অন্যান্য যে পয়েন্ট রয়েছে। তাহলে 19 গেল অপরাধ বিচারার্থ গ্রহণ ইত্যাদি। আমরা আসো 20, এবার একটু ক্রিটিক্যাল একটা কোশ্চেন, এখানে বোঝাইতে অনেক সময় লাগবে। এখানে এমসিকিউ আছে, তারপর তোমার হচ্ছে এটা আদালতের পুরাটাই, কিন্তু এমসিকিউ আসে আমাদের। মনোযোগ দাও। বিচার পদ্ধতিটা আদালতের সিস্টেমটাকে, এটা তো বিচার তো পুলিশ করবে না।
পুলিশের কার্যক্রম শেষ করে আদালত যখন সাবমিট করবে, আদালতের শুরু আর পুলিশের শেষ। যে পুলিশ যখন পুলিশের উপর দাখিল করে তখন তার আদালতে গিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়। শোনা যাচ্ছে? আচ্ছা, বিচার পদ্ধতি কি? 20 ধারায় বলছে বিচার। প্রথম বলা রয়েছে 1, 2 তোমার মনে রাখো, সুভাষা তুমি খালি গ্রাউন্ড গুলা মনে রাখো যে কোন কোন লাইনে কি কি আছে। স্পেসিফিক তোমার 20-এর 1, 20-এর 2 এভাবে দিয়ে তুমি আনসার করা লাগবে না। জাস্ট 20 ধারা দিতে বলে তুমি এনাফ। যেমন গত 27 থেকে একটা প্রশ্ন আসছিল, 27-3 না 27-7 না 8, আছে যেটা আমরা পড়বো সামনে। 20-এ বলা রয়েছে এ আইনের অধীন অপরাধের বিচার কেবল একমাত্র 26-এর অধীন গঠিত নারী শিশু ট্রাইব্যুনাল বিচারযোগ্য হবে। এই বলিয়ে দিল এমসিকিউ। পরীক্ষা আসতে পারে যে এই আইনের অধীন বা এই আইনের বিধান অনুসারে বিচার কাজ কোন আদালত হবে? নারী শিশু উল্লেখ করবে না, নারী শিশু প্রথমে ট্রাইব্যুনাল, 2 নম্বর দেবে হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত, তারপর দেবে মহানগর, তারপর হচ্ছে হাইকোর্ট, এরকম দিবে। তখন তোমরা লিখবা যে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল বিচারযোগ্য হবে। তারপর হচ্ছে 20-এর 2-এ বলছে ট্রাইব্যুনালে মামলা শুনানি শুরু হলে উহা শেষ না পর্যন্ত প্রতি কর্ম দিবসে একটানা চলবে। বলা রয়েছে প্রতি কর্ম দিবস, প্রতি কর্ম দিবসে একটানা চলবে। 3 নাম্বার, বিচারের জন্য মামলার প্রাপ্তির তারিখ হতে 180 দিনের মধ্যে ট্রাইব্যুনাল বিচার কার্য সম্পন্ন করবে। এটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যে এই আইনের অধীন বা এই আইনের বিধান অনুসারে বিচার পদ্ধতি কত দিনের মধ্যে কার্যক্রম শেষ করবে? সেটা হচ্ছে 180 দিন। তারপর 4, উপধারা 3-এর এই যে আমরা 180 দিনে শেষ করবো, যদি এর ভিতরে যদি বিচার কার্য সমাপ্ত না হয়, এই ক্ষেত্রে ট্রাইব্যুনাল মামলার আসামিকে জামিনে মুক্তি দিতে পারবে। যদি এর ভিতর শেষ না করে তাহলে যা আসামিকে জামিনে মুক্তি দিতে পারবে, এবং আসামিকে জামিনে মুক্তি দেওয়া না হলে ট্রাইব্যুনাল লিপিবদ্ধ করবে, এবং তারাই কারণ লিপিবদ্ধ করে, এই কারণে তাকে জামিন দেওয়া হয়নি। বুঝতেছো বিষয়টা? যে অনেক ক্ষেত্রে আমরা পাবো যে নারী শিশু মামলাগুলা তারা তাদের যে সময় রয়েছে, নির্ধারিত যে সময় রয়েছে, এই সময় তারা শেষ করবে। যদি শেষ না করে তারা তার যুক্তিসঙ্গত কারণ তারা লিপিবদ্ধ করবে, এই কারণে তাদের জামিন দেওয়া হয় না। অনেক সময় রিপোর্ট বর্ণনার কারণে পারিপার্শ্বিকতায় তো একটু সময় লেগে যায়। তখন উচ্চ আদালতের মাধ্যমে জামিনের বিধান রয়েছে, তখন নিম্ন আদালত যদি জামিন না দেয় তখন উচ্চ আদালতের মাধ্যমে হাইকোর্টের মাধ্যমে জামিন নেয়। তো এই ক্ষেত্রে সময় সুযোগ লেগে যেতে পারে, এই জন্য তারা আবার একটা ক্লজ দিয়ে রাখছে। 5, কোন মামলার বিচার কার্য শেষ না করিয়া যদি কোনো ট্রাইব্যুনাল বিচারক বদলি হয়ে যান, ভেরি ইম্পর্টেন্ট। দেখো যে কোনো মামলায় বিচার কার্য শেষ না করিয়া অনেক সময় মামলাটা 20% বা 50% সে মানে জাজমেন্ট করে, সেটা বিচারক যিনি বিচারক থাকবে উনি কি করলেন, ট্রান্সফার হয়ে গেছেন অন্য কোর্টে। তাহলে তিনি বিচারকের যে পর্যায়টি মামলা রাখিয়ে গেছেন সেই পর্যায়ে হতে স্থলাভিষিক্ত বিচারক বিচার করবেন, এবং তার পূর্ববর্তী বিচারক যে সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছেন সেই সাক্ষ্য পুনরায় গ্রহণ করার প্রয়োজন হইবে না। শর্ত থাকে। উনি কিন্তু এখানে স্পেসিফিক ভাবে বিচার পদ্ধতি পাশে বলা রয়েছে যে মামলা বিচার শেষ না পর্যন্ত যিনি চলে গেলেন তার পরবর্তী যিনি আসবেন তিনি কি করবেন, সেটা তার দায়িত্ব স্থলে অভিষিক্ত হওয়ার পরে তিনি সেটা সাক্ষ্য গ্রহণ, তিনি সব যা পূর্ববর্তী যা করেছেন সেখান থেকে শুরু করবেন। তবে সাক্ষ্য গ্রহণ করার প্রয়োজন না, তবে এখানে একটা শর্ত আছে। তবে শর্ত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে যদি বিচারক কোনো সাক্ষী পুনরায় গ্রহণ করা অপরিহার্য বলে মনে করেন, যিনি আসবে মনে করবেন এই সাক্ষ্যটা তার আর একটু শোনা দরকার, হিয়ারিং করা দরকার, জেরা করা দরকার, তাহলে তিনি সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এমন কোন সাক্ষী তলব করে পুনরায় তিনি আবার, অর্থাৎ কি করবেন, সাক্ষ্য গ্রহণ করতে পারবেন। তাহলে 5-এ বলা রয়েছে যিনি চলে যাবেন বা যেখান থেকে শেষ করেছে সেখান থেকে পরবর্তী যিনি আসবেন সেখান থেকে শুরু করবেন, তবে তিনি সাক্ষ্যগুলো রয়েছে সেই সাক্ষ্যগুলো পুনরায় গ্রহণ করার প্রয়োজন নাই। তবে ন্যায় বিচারের স্বার্থে একটা কথা বলা হয়েছে, ন্যায় বিচারের স্বার্থে পুনরায় সেটা অপরিহার্য যদি মনে করেন অবশ্যই তিনি সেটা সাক্ষ্যকে তলব করে পুনরায় সাক্ষ্য গ্রহণ করতে পারেন। 6, কোন ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে কিংবা ট্রাইব্যুনালের স্বীয় বিবেচনা উপযুক্ত মনে করলে 9 অধীন অপরাধ বিচার কার্যক্রম রুদ্রধার, আমরা ট্রায়াল ইন ক্যামেরা যেটা বলি, আমরা নারী শিশু পারবো, অর্থাৎ যেটা ট্রায়াল ইন ক্যামেরা আমাদের এই এরকমও করতে, যেহেতু নারী শিশু নির্যাতন দমন আইন শিশুর ক্ষেত্রে হতে পারে, এই ক্ষেত্রে বলছে যে কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে যদি মনে করে আদালত, তাহলে এই আইনের 9 ধারার অধীন, অর্থাৎ এই যে আমরা দর্শনের যে বিষয়টা করেছি, দর্শনের জন্য আঘাত এবং দর্শনের জন্য মৃত্যু হয়, এই অধীন যদি কোনো বিচার কার্যক্রম ট্রায়াল ইন ক্যামেরা অনুষ্ঠান করতে পারে। তারপরে দেখো এটা ইম্পর্টেন্ট, বিষয় 6, এটা একটু আন্ডারলাইন করে রাখো, এটা অন্য আইনে পাবো আমরা ট্রায়াল ইন ক্যামেরা। 7, কোন শিশু এই আইনের অধীন অপরাধ সংঘটনে অভিযুক্ত হইলে বা কোনো অপরাধের সাক্ষী হইলে তাহার
এই যে শিশু আইন 2013 বিধান হবে যতদূর সম্ভব অনুসরণ করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, যে এই আইনের বিচারপতির ক্ষেত্রে শিশু ক্ষেত্রে কোন কোন বিধান অনুসরণ করবে, যদি কোনো অপরাধের সংঘটনে অভিযুক্ত হলে কোনো শিশু বা নারী যাই হোক অপরাধ সাক্ষী হলে, সেই ক্ষেত্রে ওই যে নারী শিশু নির্যাতন আমাদের যে শিশু আইন রয়েছে সেখানে ক্ষেত্রে এই বিধান অনুসরণ করতে হবে। এটা এমসিকিউ লেখা রাখো। আর সর্বশেষ, কোন নারী শিশুকে নিরাপত্তা হেফাজত রাখিবার আদেশ, এই যে প্রোটেকশন যেটা, সিকিউরিটি অফ বল যেটা, যে কোন নারী শিশুকে নিরাপত্তা হেফাজত রাখিবার আদেশ প্রদানের ক্ষেত্রে ট্রাইব্যুনাল উক্ত নারী শিশুর কল্যাণ ও স্বার্থ রক্ষার্থে তার মতামত গ্রহণ বিবেচনা করবে। জাস্ট এটা হলো হেফাজত নিরাপত্তার ক্ষেত্রে একটা বিধান রয়েছে, এই ক্ষেত্রে এটা দিয়ে রাখছে। তো একটা রিডিং করে নিবা। তাহলে এখানে আমরা 8টা পয়েন্ট পেলাম। বিচার পদ্ধতি, বিচার পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য। আমরা বিষয়ের 1, বিষয়ের 2, বিষয়ের 3, এরপর হচ্ছে তোমার বিষয়ের 5, তারপর বিষয়ের 6, বিষয়ের 7, মোটামুটি এখানে 5-6টা এমসিকিউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে প্রতি কার্য দিবস আর কার্য দিবসের ভিতরে পার্থক্য আছে কি? হ্যাঁ, কর্ম দিবস কার্য তোমার দিন, এটা কর্ম দিবস। এটা হচ্ছে তোমার, আমি বলি তুমি লাইনে থাকো আমি বলতেছি। মনে করো কার্য দিবসটা হচ্ছে তুমি যে সকল যে দিন অফিস, সরকারি যে দিনগুলা খোলা থাকবে তুমি অফিস করো। আর মানে দিন হচ্ছে তুমি যে শুক্রবার শনিবার তো তোমার প্রতিদিনই, শনিবার থেকে শনিবার প্রতিদিন দিন বলা হবে, কিন্তু যখন তোমার কার্যক্রম থাকে আদালত যদি বন্ধ থাকবে ওগুলো তখন বাদ, ওই বাদ দিয়ে তোমার টানা চলবে আর কি। এটা তো বুঝলাম যে স্যার কার্য দিবস তো স্যার ওইটা প্রতি মানে প্রতি কর্মদিবস। আর হ্যাঁ কর্মদিবস হ্যাঁ, তো স্যার যে প্রতি কর্মদিবস বলতে মনে করেন 180 দিনের ভিতরে কোনোদিন গ্যাপ দেওয়া যাবে না। আর কর্মদিবস বলতে হয়তো গ্যাপও পড়তে পারে, এরকম বোঝায় না স্যার? শুনানি যখন শুরু হবে শেষ না প্রতি কর্মদিবস একটা না চলবে। এটা একটা নাই চলে, এই আইনের শুধু অধীন না, অন্য আইনের যে বিধান যাই বলো না কেন, যখন শুরু হবে কর্মদিবসটা বলছে যেদিন যেদিন থাকবে ওই একটা নাই চলবে, একটা দিন একটা না, মানে আর এনে টাইম কর্মদিবস। স্যার এখন টাইল বন্ধ, বন্ধ যদি থাকে, জি যদি স্যার। বন্ধ থাকে ওই ওই ওটা বন্ধ কর্মদিবস হিসেবে গণ্য হবে, যে এটা চলতেছে চলবে, এটা বন্ধ নাই। আচ্ছা। আর টাইল অফ ক্যামেরা মানে এটা কি যে স্যার, এটা কি রিভিশন ট্রায়াল ইন ক্যামেরা, ট্রায়াল ইন ক্যামেরাটা হচ্ছে তোমার রুদ্র কক্ষ, এটা হলো একটা মনে করো নিবিড় বলা হচ্ছে, মনে করো কিরকম, যে তুমি একটা বিচার হবে এখানে, তুমি নারী শিশু যখন আমরা করবো না তখন এটা বলা রুমের কথা, রুদ্র কক্ষ সিস্টেমটাকে এটা বলা আছে। লাল সালু থাকবে, কে কে উপস্থিত থাকবে, মানে অল্প সংখ্যক তোমার সাক্ষী, বিচারক এবং তোমার উকিল, এখানে একটা সুষ্ঠু পরিবেশ। যদি এমনি নর্মাল যে বিচার আদালত গুলা হয় সবসময় একটু গ্যাদারিং থাকে, লোকজন বেশি থাকে, কে কে অনুমতি পাবে কে কে অনুমতি পাবে না। আদালতে কিন্তু সবাই এই রুদ্রকক্ষ কক্ষে ট্রায়াল ক্যামেরার ক্ষেত্রে সবাই অনুমতি প্রাপ্ত পাবে না, শিশুর ক্ষেত্রে হোক অভিযুক্ত ব্যক্তির হোক। এখানে কিছু বিধান রয়েছে, অর্থাৎ একদম আহ বলা হচ্ছে তোমার এটা এমন যে তুমি এখানে পরিবেশটা অন্যরকম, যে তুমি নিভৃতে কক্ষে বলা হয় না এরকম, নিবিড় ভাবে, যে যেখানে নিবিড় পর্যালোচনা যেটা আমরা করি, এরকম সিস্টেম থাকবে যেখানে তোমার স্বেচ্ছাচারিতা বা অন্য কোনো, যে হুড়মুড় করে একদম ঢুকে যাবে সুযোগ নাই। কারণ ওই শিশুর ক্ষেত্রে এইটা আসছে ট্রায়ালিং ক্যামেরাটা। ওকে আমরা স্যার। যখন নারী শিশু পড়বো তখন একটু মনে করে দেবো, ওখানে স্পেসিফিক বলা আছে, তখন একটু ক্লিয়ার হবে। এখানে কে কে অনুমতি পাবে কে কে পাবে না এরকম কিছু বলা রয়েছে, বিধান রয়েছে ওই আইনে, তখনই বুঝবা যে ট্রায়ালিং ক্যামেরাটা এটা। আমরা এটা আলাদা ভাবে আমরা পাবো, ট্রায়ালিং ক্যামেরাটা স্পেসিফিক ধারাটাই পাবো এখানে নারী শিশুর ক্ষেত্রে। আর পড়বো, সমস্যা নেই। আচ্ছা, আমরা কত গেল 20। এখন হচ্ছে রিটার্নের প্রশ্ন 21। এটা হলো রিটার্ন লিখিত। আসামের অনুপস্থিতি বিচার, আমরা আসামের অনুপস্থিতিতে আমরা কার্যবিধি 300 কত পাবো, 339-এর খতে পাবো গ কার্যবিধি। খ। হ্যাঁ, তো এখানে আসামের অনুপস্থিতি বিচারটা কিভাবে হবে এখানে, ওখানে সবাই নিয়ে মোটামুটি কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যের কারণে আমরা এই পার্থক্য গুলো খুঁজবো। দেখো 21, বিধানটা কি বলছে, যদি ট্রাইব্যুনাল, সবসময় আমরা এই আইনে ট্রাইব্যুনালে পড়তেছি, খেয়াল রাখবা যে কোন আইনে ট্রাইব্যুনাল, কোন আইনে তোমার কার্যক্রম, এইগুলো একটু খেয়াল রাখবে। যদি ট্রাইব্যুনালে এই মর্মে বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ থাকে, প্রথম বলা রয়েছে যে সবসময় আদালত যুক্তিসঙ্গত বিবেচনা করবে এবং তুমিও যুক্তিসঙ্গত ভাবে চিন্তা ভাবনা করবে, যে যুক্তিসঙ্গত থাকে, যুক্তিসঙ্গত এটা রিজনেবল কজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রথম বলছে অভিযুক্ত ব্যক্তি তাহার গ্রেপ্তার, তাকে বিচারের জন্য সোপর্দকরণ এড়াইবার জন্য পলাতক রয়েছে।
যিনি অভিযুক্ত অ্যাকিউজড পার্সন এবং তাকে বিচারের জন্য সোপর্দ করেন, তুমি বিচারের জন্য আদালতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠাবে। এখন আদালত কি প্রথম মনে করতেছে যে আত্মগোপন করেছে? প্রথম প্রশ্ন। এটা কিন্তু আমাদের অপশন না যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্য শুরু করবে। দুইটা ক্ষেত্রে, যে ওই যিনি অভিযুক্ত তাকে বিচারের জন্য আদালতে সোপর্দ করার জন্য, আদালত মনে করার জন্য, তার অ্যারেস্ট অ্যারেস্ট এড়াবার জন্য বা সোপর্দ এড়াবার জন্য পলাতক রয়েছে বা আত্মগোপন। ক্লিয়ার? এবং তারপর বলছে আদালত মনে করতেছে যে তাহার আশু গ্রেপ্তারের কোনো সম্ভাবনা নেই। সে যে আত্মগোপন করে আছে বা পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তার করার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি করবে? অন্তত এই যে জাতীয় পত্রিকা ট্রাইব্যুনাল অন্তত কি করে দুইটি বাংলা দৈনিক খবরের কাগজে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা একটা প্রজ্ঞাপন আদেশ করবে। এই আদেশে উল্লেখিত সময় থাকবে, তারিখ দেওয়া থাকবে, কতদিনে বেশি হবে না, এমসিকিউ 30 দিনে বেশি হবে না। ভেরি ইম্পর্টেন্ট। যাহা 30 দিনে বেশি হবে না এর মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে ট্রাইব্যুনাল হাজির হওয়ার নির্দেশ দিবে। আদালতে এই টাইমের ভিতর বলবো যে আপনি হাজির হয়ে যান। যদি না হন তাহলে কি হবে? এই হাজির হতে যদি ব্যর্থ হয় এই ব্যক্তি, তাহলে ট্রাইব্যুনাল তাহার অনুপস্থিতি বিচার করিতে পারে। ক্লিয়ার? তারপর দুই, যদি কোনো অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর যদি হাজির হয়, দেখেন যে অভিযুক্ত ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর তাকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাকে ট্রাইব্যুনাল কর্তৃক জামিনে মুক্তি দেওয়ার পর দেখা গেছে যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালে হাজির হয়েছে, আবার হাজির করার পর তিনি ট্রাইব্যুনাল কর্তৃক আদালত জামিন দিয়ে দিচ্ছে, তাহলে সে তারপরে যদি পলাতক থাকে তাহলে ওই একের যে বিধান রয়েছে, এই পুরোটা একের বিধান প্রযোজ্য হবে না। সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কারণ লিপিবদ্ধ করে অভিযোগ ব্যক্তির অনুপস্থিতিতে তার বিচার সমাপ্ত করবে। মানে এটার অপশনটা হচ্ছে যে উপরে তো সময় দেওয়া হলো 30 দিন, তখন তোমার আর পরবর্তী সময় দেবো না। দেখা গেছে আদালতে হাজির হয়েছে, হাজির হওয়ার পর সে মুক্তি দেওয়ার পর সে পলাতক হয়ে গেছে, তখন এই এক ধারা প্রযোজ্য হবে না। সেই ক্ষেত্রে কারণ লিপিবদ্ধ করে সাথে সাথে কি করবে? অভিযোগ ব্যক্তির অনুপস্থিত তার বিচার সম্পন্ন করতে হবে। আসামির অনুপস্থিতি কোনো সমস্যা আছে? এখানে দেখো, এখানে কিন্তু দুইটি বাংলা দৈনিক, এটা এমসিকিউ, অনেকে ব্যাস লাগাবে, অনেক কোথাও কোথাও আমরা আমরা এসিড নারী ও শিশু এসিড এক্ষেত্রে পাবো একটি একটি পত্রিকার। আর এখানে আরেকটু দেখলাম কি কতদিনের বেশি সময় হবে না, আদেশ দিবে কতদিন, আসার বছর 30 দিন, এটা এমসিকিউ। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেটা বাস্তবে কার্যক্রমের সাথে আমরা ইনভলভ, সেই ধারাটা হচ্ছে 22 ধারা। পরীক্ষা এমসিকিউ এটা রিটার্নের জন্য এটা একটু ভালো করে পড়তে হবে। বেস্টেড কর্তৃক যে কোনো ধরনের স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিটেন্ড এমসিকিউ এখানে একটা না দুইটা এমসিকিউ আছে, আর হচ্ছে এটা হলো লিখিত প্রশ্নের জন্য। বলছে ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। আমরা ফৌজদারি কার্যবিধির 164 পড়ছি। পুলিশ 161 গ্রহণ করে, কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে। এই ক্ষেত্রে নারী শিশুর ক্ষেত্রে 22 ধারার কথা বলা রয়েছে। বুঝতে পারছো সেলিম, যে আমরা আদালতে যখন কোনো আমরা কার্যবিধি অনুসারে কোন অপরাধের অভিযুক্ত ব্যক্তির আমরা বা সাক্ষীর 164 গ্রহণ করি, ঠিক আছে? এই জি ক্ষেত্রে জি। নারী শিশু ক্ষেত্রে আলাদা বলা রয়েছে, 22 ধারা স্পষ্ট বলা হয়েছে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। এই ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে যে কোনো স্থানের জবানবন্দি গ্রহণ করতে পারেন। মনোযোগ দাও তাহলে। প্রথম হলো হচ্ছে এ আইনের অর্থাৎ নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সালের সংশোধন 2020-এর এ আইনের 22 ধারা বিধান মোতাবেক এ আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের তদন্তকারী কোনো পুলিশ কর্মকর্তা, প্রথম বলা রয়েছে এ আইনের অধীনে হতে হবে কোনো অপরাধের তদন্তকারী কোনো পুলিশ কর্মকর্তা বা তদন্তকারী কোনো ব্যক্তি, কিংবা অকুস্থলে কোনো আসামিকে ধৃত করার সময়, অকুস্থল মানে ঘটনাস্থলে যে যে কোনো স্থান যেখান থেকে আসামিটা ধৃত করলো, গ্রেপ্তার করলো, এই ধৃত করার সময় পুলিশ কর্মকর্তা যদি মনে করেন ঘটনা সম্পর্কে ঘটনা সম্পর্কে জানেন, ওকে বহাল দেখো, ওয়াক ওয়াকে দেখো কি বলছে এখানে, ঘটনা নিজ চোখে দেখিয়েছেন, অর্থাৎ ওই ঘটনা সম্পর্কে সরাসরি তিনি নিজ চোখে দেখেছেন। তোর দর্শনের ক্ষেত্রে হতে পারে, বা যৌতুকের ক্ষেত্রে হতে পারে, আমরা আরো অপহরণের ক্ষেত্রে হতে পারে, আমরা মুক্তিপণের ক্ষেত্রে হতে পারে, আমরা ওগুলো করেছি। অথবা কেউ ছাদ থেকে লাফ দিচ্ছে এরকম দেখছি। যে ঘটনা সম্পর্কে তিনি সচক্ষে দেখিয়েছেন এমন কোন ব্যক্তির জবানবন্দি অপরাধের তড়িৎ বিচারের স্বার্থে, এখানে কথাগুলো খুব চমৎকার, যে অপরাধের তড়িৎ বিচারের স্বার্থে কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক অবিলম্বে লিপিবদ্ধ করা প্রয়োজন। তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক অবিলম্ব প্রয়োজন, আমরা এরকম পাই না, কারণ আমরা এই 22 ধারাটা আদালতে পাঠাই দিই। তাহলে তিনি কোন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, তিনি কোন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটকে উক্ত ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য লিখিতভাবে অন্য কোনো ভাবে এটাই এই লিখিত আমরা করে আমরা আদালতে ফরওয়ার্ডিং দিয়ে আমরা ওই যে
একটা ঈদে আমরা পাঠাই দিই, আদালতে পাঠাই দিই, তখন এটা কি করেন, এটা তিনি বাইশ ধারাটা নেন। এই ঘটনা অপহরণের কারণে মেয়েটাকে যখন আমরা আদালতে পাঠাই, তখন সেই বাইশ ধারা এইভাবে বলে, বা দর্শনের ক্ষেত্রে তিনি তার ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি ঘটনা খুলে বলেন। একে আমরা লিখিতভাবে অন্য কোনো অনুরোধ করি। দুয়ে বলছে উপধারা একের বিধান অনুসারে উল্লিখিত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা কোনো যথাস্থানে উক্ত ব্যক্তির জন্মদিন গ্রহণ করিবেন। নিয়ম হচ্ছে উনি ঘটনাস্থলে গিয়ে উক্ত ব্যক্তি জন্মদিন গ্রহণ করবেন, এবং অনুরুক্ত গৃহীত যে জন্মদিনটা, অর্থাৎ যিনি যে ভিকটিম বা জন্মদিনটা দিলেন, তদন্ত প্রতিবেদনের সাথে সামিল করে ট্রাইব্যুনালে দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তা ব্যক্তিটিকে সরাসরি প্রেরণ করবে। ওই যে জন্মদিনে দিলেন, তখন কি করবে, ওই জন্মদিনটা এক কপি কি করবে, তোমার তদন্তকারী কর্মকর্তার কাছে নিবেন, সেটা কি করবে, তদন্ত প্রতিবেদনের সাথে সামিল করবে, সেটা কার্যক্রমের সাথে সম্পৃক্ত করবে, ডকুমেন্টে সংযুক্ত করার জন্য সে দাখিল করে তদন্ত কর্মকর্তা বা ব্যক্তির নিকট সরাসরি প্রেরণ করবে। আচ্ছা, তিন, উপধারা একে যা পড়েছি তিনি বলতেছে, 22 গেল 22-3, এই উপধারা একে যা পড়েছি, এই উল্লেখিত কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তির বিচার কোনো ট্রাইব্যুনালে যদি শুরু হয়, সবগুলোই কার্যক্রম ট্রাইব্যুনালে শুরু হচ্ছে। এত সাউন্ড আসতেছে বাইরে থেকে। ট্রাইব্যুনাল যদি শুরু হয় এবং দেখা যায় যে কি দেখা যাচ্ছে, যে উপধারা 2 এর অধীন জবানবন্দি প্রধান ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন। আবার বলছে যে এখানে আমরা 2-এ যা পড়েছি, যে এই 2-এর অধীনে জবানবন্দি প্রদানকারী ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন, কিন্তু মৃত্যুবরণ করেছে। ভেরি ইম্পর্টেন্ট। যে ব্যক্তিকে তুমি সাক্ষ্য গ্রহণটা করবে আদালত, সেই ক্ষেত্রে দেখা গেছে ওই ব্যক্তি সাক্ষ্য প্রয়োজন, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছে। ওই যে যে তুমি উপরে পড়েছো, ঘটনা সংখ্যা ওয়াকিবহাল বা ঘটনা নিচক্ষ দেখেছেন, এই ক্ষেত্রে তিনি যদি মারা যায় থাকেন বা সাক্ষ্য দিতে অক্ষম, তাকে খুঁজে পাওয়া না যায়, তাহলে ট্রাইব্যুনাল হাজির করার চেষ্টা যদি ব্যর্থ ব্যর্থ না চেষ্টা করে, এইরূপ বিলম্ব হয় বা ব্যয় হয় বা অসুবিধার ব্যাপার হয়, যা পরিস্থিতি এরকম যা কোনোভাবে কাম্য নয়, তাহলে ট্রাইব্যুনাল কি করবে, উক্ত জবানবন্দি মামলা সাক্ষ্য হিসেবে গ্রহণ করিবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই 22-3টা আমরা, এই আইনটা আমরা পড়বো, সাক্ষ্য আইনের কথা বলা রয়েছে, এই যে বিলম্ব হচ্ছে, ব্যয়, অসুবিধা, এই কারণগুলোকে আমরা এক্সপ্লেন করবো। সমস্যা নাই। তাহলে আমরা 22-1 হচ্ছে বলা রয়েছে যে ঘটনাস্থল থেকে কোনো আসামি যদি দিতে হয়, সেক্ষেত্রে ঘটনার স্বচক্ষে দেখেছেন এরকম ব্যক্তি জবানবন্দি তড়িৎ বিচারের স্বার্থে কি করবে, অবিলম্বে কারণ ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করে ওই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তি জবানবন্দি লিপিবদ্ধ করার পরে লিখিতভাবে কোনো ব্যক্তি অনুরোধ করবে। দুয়ে বলা রয়েছে যে জবানবন্দি লিপিবদ্ধ করবে কি করে, সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা নিকট প্রেরণ করবে। তিনে বলা রয়েছে যে ট্রাইব্যুনাল দেখা যায় এই একের বিধান অনুসারে, তাহলে অবশ্যই যে সাক্ষী, যার সাক্ষী প্রয়োজন, সে যদি মারা যেয়ে থাকে বা অক্ষম, খুঁজে পাওয়া না যায়, সেই ক্ষেত্রে বিলম্ব ব্যয় ক্ষেত্রে তার অসুবিধা হবে না, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল কি করবে, জবানবন্দি মামলা সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। তবে একটা শর্ত রয়েছে, প্রত্যেকটা এই শর্তের আমরা পাবো 3-4টা ধারা। শর্ত হচ্ছে, শুধুমাত্র সাক্ষী স্বাক্ষর উপর ভিত্তি করিয়া ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তির শাস্তি প্রদান করা যাবে না বা প্রদান করতে পারবে না। এই লাইনটা বসার মুখস্থ রাখবে তোমরা। বলা রয়েছে শুধুমাত্র সাক্ষীর সাক্ষ্য, এই আইনে বলা রয়েছে। তুমি কোনো একটা রিপোর্টের ভিত্তিতেই, কারণ বলা রয়েছে যে রিপোর্ট তুমি যে কোনো ভাবে আসতে পারে, তোমরা তো টাকা পয়সা দিয়েও রিপোর্ট দিতে পারো, তো এরকম না। তো আদালত মনে করছে, আদালত সবসময় মনে করে যে একটা রিপোর্ট আসছে, এর উপর রিপোর্টের ভিত্তি করে তাকে সাজা দেওয়া, সাজা প্রদান বা কোনো ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি শাস্তি প্রদান করা পারিবে না, এরকম একটা শর্ত দিয়ে দিচ্ছে। এটার ব্যাখ্যা অনেক আছে, দেখো আমরা এই ব্যাখ্যাগুলো আমরা অনন্য ইয়েতে আমরা পাবো। তাহলে মোটামুটি আমরা মনোযোগ দাও। আমরা কত কথা বললাম, আমরা বললাম 19 অপরাধ বিচার অর্থ গ্রহণ, 20-এ বললাম বিচার পদ্ধতি, 21 বললাম আসামির অনুপস্থিতি বিচার, আর 22 করেছি ম্যাজিস্ট্রেট 22 কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। স্যার। আমরা এই 22-এ ধারাগুলো, বলো। 22-এ দুই ধরে যে অকেফাল, অকেফাল মানে এর অর্থ কি স্যার? আচ্ছা, ওয়াকিবহাল এটা হলো যে আমরা বলি না, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ। মানে কোন ঘটনা সম্পর্কে তুমি জানো, আমরা বলি না ওয়াকিবহাল, আমরা বলি না ওয়াকে ফহাল, বলছে না ওয়াকফহাল, ওয়াকে ফহাল বলছে আর কি। তাহলে এখানে তুমি জানবে, সে যে ব্যক্তিটা সরাসরি জানে, এক কথায় জ্ঞাত সাক্ষী তুমি হতে পারে, যে ঘটনার আশপাশে ছিলাম আমি, অথবা আশপাশে না থাকলেও আমি শুনছি দেখছি, এরকম যে ঘটনাটা আমি জানি। মানে এক কথা জানা সাক্ষী তুমি, যেটা মনে রাখো, যে পুরোপুরি জানে। আবার একবার শুনছি, শুনে শুনে আসছে, এরকম না, ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হলে হয়েছে যে কোনো ভাবে। ও আচ্ছা, বুঝছি স্যার। এই যে বলেছে ঘটনা সম্পর্কে, এই যে ঘটনা সম্পর্কে, এখানে যে ঘটনা বলতে আমরা এই আইনের বিধান অনুসারে যে বিষয়গুলো রয়েছে, আমরা এই আইনের অধীন, অর্থাৎ এই আইনের শুধু অধীন কেন, অন্যান্য আইনের যদি কোনো অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তার
জ্ঞাত থাকে, জানা থাকে, এই কথা তোমরা তোমরা লিখতে পারো জ্ঞাত ঘটনার সূচক, এই কথাটা জ্ঞাত সাক্ষী লিখতে পারো। আচ্ছা, তারপর আমরা কোন দেখলাম যে তাহলে 22 হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জন্মদিন গ্রহণের ক্ষমতা। তোমরা কালকে এই যে 23 থেকে কালকে আমরা শেষ করে দেবো, এর মোটামুটি শেষে। এখানে যে 32 32 কটা একটু ইম্পর্টেন্ট, আর মোটামুটি যা আছে লাইন পড়লে চলবে, এখানে আর বেশি ইম্পর্টেন্ট নাই। খালি এখানে এমসিকিউর জন্য আছে। আর এই পর্যন্ত সবাই মুখস্থ হয়েছে এক থেকে এই বা এই পর্যন্ত তোমার 22 পর্যন্ত, তোমরা 19 পর্যন্ত মনে হয় পড়াইছে, আজকে তো 20 থেকে দিলাম। 19 থেকে তোমার, আচ্ছা আরেকটা নাও, 23টা নাও, আজকে 23টা একটু পড়াই। 23টা দেখো, 23টা ইম্পর্টেন্ট, এটা আমরা তদন্তকারী কর্মক্ষেত্রে খুবই ভেরি ভেরি, মানে আমরা এটা ইম্পর্টেন্ট। দেখো, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি সাক্ষ্য। রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক ইত্যাদি এগুলো হচ্ছে এক্সপার্টের গবেষণার কথা বলেছে, গবেষকের কথা বলেছে, যে আমরা আলামত গুলো পাবো নারী শিশু বিধানের ক্ষেত্রে। নারী শিশু বিধানের ক্ষেত্রে যে আলামত গুলো পাবো, এই ক্ষেত্রে দেখো, সরকার কর্তৃক নিয়োজিত কোনো চিকিৎসক, যে সরকারি হাসপাতাল হতে পারে, আবার সরকার ঘোষিত কিছু প্রাইভেট হাসপাতাল এগুলো হতে পারে, নিয়োজিত কোনো চিকিৎসক, সরকার সবাই বলছে সরকার কর্তৃক নিয়োজিত কোনো চিকিৎসক, যেমন আমাদের সিআইডি রয়েছে, তোমার অন্যান্য যে আমাদের রাসায়নিক পরীক্ষক যেগুলো রয়েছে, সরকার কর্তৃক নিয়োজিত কোনো চিকিৎসক, রাসায়নিক পরীক্ষক, যেমন মেডিকেল, ঢাকা মেডিকেল হতে পারে, সহকারী রাসায়নিক পরীক্ষক, বলছে রাসায়নিক, সহকারী রাসায়নিক, দেখো, রক্ত পরীক্ষক, হস্তলিপি, আমরা এই যে বিশেষজ্ঞের কথা, সবগুলো বিশেষজ্ঞের কথা বলেছি, রক্ত পরীক্ষক, হস্তলিপি বিশেষজ্ঞ, আঙ্গুল বিশেষজ্ঞ, ওই যে যেটা ফিঙ্গারিং অথবা আগ্নেয়াস্ত্র, যেটা আমরা ব্যালাস্টিক যেটা বলি, বিশারদকে এ আইনের অধীন কোনো অপরাধের সংক্রান্ত কার্যক্রম চলাকালীন সময়ে কোনো বিষয়ে পরীক্ষা বা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রদান করার পর বিচারক কালে তার সাক্ষ্য প্রয়োজন। এখন এই আইনটি একটু বিধান একটু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না, এইখানে নারী শিশু চেঞ্জ হয় না, 23-23 রয়েছে, এসিরও এইভাবে বলা রয়েছে। এটা হচ্ছে ডিএনএ আমরা পাবো যে এই সকল ব্যক্তির, দেখো, আমরা কিন্তু সবগুলো ম্যাজিস্ট্রেট মনে করে এই সকল ব্যক্তির সাক্ষ্য প্রয়োজন, কিন্তু তিনি মৃত্যুবরণ করাইছে, এই ব্যক্তিগুলো যদি মারা যেয়ে থাকে, ওই যে আমরা বললাম একটু আগে, তিনি সাক্ষ্য দিতে অক্ষম, খুঁজিয়ে পাওয়া সম্ভব নয়, তাকে ট্রাইব্যুনালে হাজিরের চেষ্টা এরূপ বিলম্ব, অসুবিধার ব্যাপারে তা যাহা পরিস্থিতি কাম্য হবে না এই ক্ষেত্রে, তাহলে তার স্বাক্ষরযুক্ত যে রিপোর্টটা দিচ্ছে, যে স্বাক্ষর করে এটা সঠিক, বা এই রিপোর্ট পাওয়া গেছে, এই রিপোর্ট পাওয়া যায় নাই, ডিএনএ পাওয়া গেছে, ডিএনএ পাওয়া যায় না, বা উপস্থিতি শনাক্ত হয় না, এরকম যদি হয়, তাই স্বাক্ষরযুক্ত পরীক্ষা রিপোর্ট এই নদিন বিচারকালে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যায়। পরীক্ষা আসতে পারে যে এরকম বিধান বা এই সাক্ষ্য পরীক্ষা রিপোর্ট বিচারকালে সাক্ষ্য বিভাগ হিসেবে গ্রহণ করা যায় কোন বিধানে। তখন এই যে 23-এ বলা রয়েছে স্বাক্ষরযুক্ত রিপোর্ট এ আইনের অধীন বিচারকালে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। তবে শর্ত থাকে, এই শুধুমাত্র প্রতিবেদনের উপর ভিত্তি করে ট্রাইব্যুনালে অভিযোগ ব্যক্তিকে শাস্তি প্রদান করা প্রদান করতে পারবে না। দেখছো, এই কথাটা কিন্তু লাস্ট আবার বললো। এখানে এআইটা একটু চেঞ্জ হয়েছে, কারণ এত পরিমাণ সবাই এক্সপার্ট বা রাসায়নিক পরীক্ষক, এটা তো আমাদের বাংলাদেশে কিন্তু বেশি একটা নাই, অল্প। বুঝতে পারছো যে আমাদের এই অল্প ইয়ার থাকার কারণে, মানে আমাদের এক্সপার্ট থাকার কারণে কোর্টে এত পরিমাণ সাক্ষী ডেট পড়ে, যার ফলে কি হয়, তোমার আদালতে গিয়ে তারা সাক্ষী দিতে দিতে তখন আর এই যে কার্যক্রম গুলো চালাতে পারে না। এই জন্য আদালত কি করছে, ডিএনএ আইনের একটা বিধান করছে, সেই আমরা পাবো। এই বিধানে বলা রয়েছে যে এই সকল ব্যক্তি, স্পেসিফিক বলা রয়েছে, এদের আদালতে কি সাক্ষ্য দেওয়ার, মানে সাক্ষ্য হাজির করার কারণে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন, মানে এরা আদালতে সাক্ষী যে দিবে, সাক্ষী দেওয়ার একটু অব্যাহতি প্রদান করছে সাক্ষী থেকে। এই আইনে বলা রয়েছে তারা সাক্ষী হিসেবে, তবে যে স্বাক্ষরযুক্ত যে রিপোর্ট, যদি এরা কন্ডিশন দিয়েছে, মারা যেয়ে থাকে, হাজির না হতে পারে, বা অসুস্থ, বা কোথাও আহ দূরবর্তী অবস্থানে রয়েছে, বা এদের ব্যয় বা বিদেশ থেকে আনতে তাদের অনেক টাকা পর্যাপ্ত খরচ হবে, এই জন্য এদের বলছে এদের স্বাক্ষরযুক্ত যে রিপোর্ট রয়েছে, এই রিপোর্ট তাদের আদালতে কি হবে, বিচারের হিসাবে কার্যক্রম চালাতে পারে। তবে শর্ত দিয়ে দিচ্ছে, শর্তটা কয়েকটা আইনি আছে, পড়ে নিব। ক্লিয়ার সেলিম? জি স্যার। আজকে আমরা এই পর্যন্তই পড়বো। আমরা আর 3-4টা ধারা আছে, ওগুলো একটু আমরা হেডলাইন করবো। আমরা মোটামুটি এই ধারাগুলো ভালো করে পড়বা, কারণ নারী শিশু থেকে প্রশ্ন আসছে, এই জন্য আমরা অল্প অল্প শেষ করতেছি, কালকে শেষ করে দেবো ইনশাল্লাহ। না, পড়ার আমরা সিস্টেম ঠিক আছে স্যার, কিন্তু ওই যে ওই যে আপনার 20-এ যে জামিন দিবে, এটা কি হুম, 20-এর 4-এ জামিন পাবে? বলো বলো, বিশের 20-এর 4-এ বললেন না স্যার যে ন্যায়সঙ্গত হলে জামিন দেওয়া যাবে। বি- বিচারে না তো, 19-এ না? ও, 19-এর 4, সরি স্যার। হ্যাঁ, 19-এর 4-এ ন্যায়সঙ্গত বলো। হলে হ্যাঁ, জামিন দেওয়া যাবে, হ্যাঁ, কিন্তু যে কোনটা যে অভিযোগের উপর শুনানি না হলে জামিন দেওয়া যাবে না, কয়ে পড়ছিলাম।
ও এটা, এখন তুমি মনে করো যে যাকে ও মুক্তি দেওয়ার কথা বলতেছে, যে অভিযুক্ত ব্যক্তির কথা, এখন তারা যদি আবেদন করলো যে আদালতে, ওই উপপক্ষ হিয়ারিং করলো না, আদালতে এটা মানলো না যে না দিব না, হিয়ারিং যদি না করে তাহলে তো দরকার নেই। ওই লেখছে যে অভিযোগকারীর পক্ষে শুনানির সুযোগ যদি না দেওয়া হয় তাহলে মুক্তি দেওয়া দিবে না। তো ওই যে বলছে জামিনে মুক্তি দেওয়া হবে না যদি হিয়ারিং এর যদি না দেয়, হিয়ারিং এ যে না উঠে মামলাটা, তো হিয়ারিং না করলে তো আদালতে উঠবে কি হবে? অনেকে এই যে একটা মামলা 7-8 মাস চলতে থাকে, তার মানে কি হিয়ারিং এ নিচ্ছে, হিয়ারিং নাই মানে এটা আদালতে উঠায় না, রিপোর্ট ছাড়া আদালত উঠায় না, দেখা গেছে কিছু রিপোর্টের অপেক্ষায় থাকে, এই 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 সকল বিধান। যে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারীর পক্ষে শুনানির সুযোগ নাই, এই কথাটা সবাই নেবো আমরা জামিনের ক্ষেত্রে, এই কথাটা খুব মুখস্থ করে ব্যাপার, যে তাহাকে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারী পক্ষকে, এই যে অভিযোগকারী পক্ষ, তুমি যে যে আছে সে তো তারা তো অভিযোগ করছেই, তারা তো ডেট বাই ডেট উঠায়, কিন্তু অভিযোগকারীর পক্ষে শুনানির সুযোগ না, হিয়ারিং এর সুযোগ না দেয়, এই একটা কথা বলছে, এনে দুইটা পয়েন্ট। তো যে বাংলাদেশের প্রেক্ষাপটে হুম, স্যার, বলো। বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করেন যে জামিন দিল সে আমলযোগ্য অপরাধে, ম্যাজিস্ট্রেট জামিনটা দিল রাজনীতির প্রেক্ষাপটে, তো হুম, ওইটা কি 1904 দিয়ে দিতে পারবে? না এটা হলো নারী শিশুর ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে বিধান আলাদা। না, অন্যান্য ক্ষেত্রে নারী হ্যাঁ, তো স্পেসিফিক ভাবে তারা তো উল্লেখ করে দেন, এই মধ্যে জামিনের অনেক বিধান রয়েছে, প্রত্যেকটা আইনের জামিনের ক্ষেত্রে বিশেষ করে তোমার 496, 97 আমরা পাবো কার্যকরী ক্ষেত্রে। আর এই জামিনের ক্ষেত্রগুলো একটু অন্যান্য আইনে কোর্টের বিভিন্ন ডিএলআর আছে, মানবাধিকার আছে, তারপর তোমার এই যে আন্তর্জাতিক, তারপরে তোমার হচ্ছে সংবিধান, মানে বিভিন্ন সবকিছুর, মানে একটা অভিযুক্ত যিনি অভিযোগ, তার জামিনের ক্ষেত্র করছে অনেক, মানে তার নাগরিক সুযোগ সুবিধা, নাগরিকের কি কি বিধান, মানে যা যা আছে অভিযোগ ব্যক্তির, বলা হয় না যিনি অপরাধ করছে, মানে যিনি ভিকটিম তার চেয়ে মনে হচ্ছে সুযোগ সুবিধা তার বেশি, এরকম মনে হয়। কথা বুঝছো? জামিন দিতে আদালতে জামিনের আসামিকে যে সংশোধন করার ক্ষেত্রে মানে সবসময় তারা জামিনের চিন্তা ভাবনা করে, সবসময় জামিন দিয়ে দেয়। স্পেসিফিক ভাবে এই বিধান পালন করবে সেটা না, এটা হলো নারী শিশুর ক্ষেত্রে তারা এটা ফলো করবে, এই বিধানটা ফলো করবে যেখানে কি বলা রয়েছে, জামিন দেয়। তবে ওই যে যেহেতু নারী শিশুর ক্ষেত্রে একটু সেন্সিটিভ, একটু দেরি হয়। তবে ধারা অনুযায়ী এখন দর্শনের ক্ষেত্রে এক জামিন, তোমার এই যে তোমার দর্শনের চেষ্টা এক জামিন, তারপর তোমার জনপীড়ন আমার যে 10 ধারা যেটা পড়েছি এটার ক্ষেত্রে জামিন, তারপরে তোমার হচ্ছে ভিক্ষাবৃত্তির ক্ষেত্রে, এগুলো হচ্ছে তোমার অপরাধের সিচুয়েশন বুঝে কোনটা তাড়াতাড়ি দিবে, কোনটা দেরি করে দিবে, এগুলো হচ্ছে তোমার আদালতের এখতিয়ার। জি স্যার। আচ্ছা, এক সময় আমি আলোচনা করবো না, আমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই বিষয়ে কিছু কিছু নোট করে রাখো, আমি এগুলা একটু ক্লিয়ার করে দেবেন, এগুলো আমি রেকর্ড হচ্ছে তো সব কথা বলা যায় না। আচ্ছা স্যার। ঠিক আছে, তোমরা ভালো থাকো, হ্যাঁ। আর এরপর তো যে আইনগুলো হচ্ছে আমি এমসিকিউ করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়ো, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ নির্ধারিত সময়ের ভিতরে, তোমরা টেনশন করো না, আমরা এখন একটু রেগুলার হওয়ার চেষ্টা করবো। আর যারা যারা আশপাশে আছে তোমাদেরকে পড়তে যাচ্ছে, তোমরা একটু গ্রুপে মেসেজ দিয়ে দিও, হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।